আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত আরও ৪৫। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় একদিনে কমপক্ষে ৪৫ জন নিহত এবং ১০০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। রাতভর হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো, বাড়ছে উত্তেজনা, ভারত পাকিস্তান কি যুদ্ধ বাঁধবে। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ঘোষণা করেছে ভারত। দেশটি এই হামলার নেপথ্যে পাকিস্তানকেই দায়ী করছে। এ অবস্থায় পাকিস্তান ভারতের মধ্যে আবার নতুন যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে পাক সেনাপ্রধানের বক্তব্য নিয়ে ভারতে কেন এত তোলপাড়, কি বলেছিলেন তিনি? ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে মঙ্গলবার ২২ এপ্রিল বন্দুকধারীদের গুলিতে ২৬ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে। গত ২ দশকের মধ্যে ভারতে এই ধরনের একটি বড় হামলার ঘটনা ঘটল। আর হামলাটি ঘটে জনপ্রিয় পর্যটক এলাকা পেহেলগাম জেলায়, যেটি হিমালয় রাজ্যে অবস্থিত। গত ১৬ এপ্রিল ইসলামাবাদে পাকিস্তানিদের আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান বলেছিলেন, আমাদের অবস্থান একেবারে স্পষ্ট, এটি ছিল আমাদের জীবনরেখা, অর্থাৎ পাকিস্তান আমাদের জীবনরেখা, আমাদের কাশ্মীর আমাদের জীবনরেখায় থাকবে, আমরা এটি ভুলব না, আমাদের কাশ্মীরি ভাইদের বিরচিত সংগ্রাম একা ফেলে রাখব না। এদিকে ভারতের সিন্ধু চুক্তি স্থগিত, পাকিস্তানে কি প্রভাব পড়বে? ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে হামলার ঘটনায় ভারত একতরফাভাবে পাকিস্তানের সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি থেকে বেরিয়ে এসেছে। কিন্তু ২০১৯ সালে পুলওয়ামাতে ভারতীয় আধা সামরিক বাহিনীর উপর বন্দুক হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার বৈঠকে বলেছিলেন, রক্ত ও জল একসঙ্গে প্রবাহিত হতে পারে না। তবে শেষ পর্যন্ত তিনি সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করেননি। কিন্তু ২২ তারিখে হামলার পর কাশ্মীরের ইস্যু নিয়ে ভারত সেই সিন্ধু নদীর পানি বন্ধ করে দিয়েছে। এর ফলে ভারতের এই একতরফা স্বৈরতন্ত্র সিদ্ধান্তের ফলে পাকিস্তানের কৃষি ক্ষেত্রে বিরাট রকমের ভূমিকা পড়বে। এতে পাকিস্তানে দুর্ভিক্ষ দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং সর্বশেষ জানাবো, বাবার ঠিকাদারি ইস্যুতে ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের বাবার ঠিকাদারি ইস্যুতে ক্ষমা চেয়েছেন উপদেষ্টা। তিনি বলেছেন, তিনি জানতেন না তার বাবা ঠিকাদারিতে লাইসেন্স করেছেন, তবে তিনি জানার পর তার বাবার সেই ঠিকাদারি লাইসেন্সটি বাতিল করে দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদ আপনার সোশ্যাল মিডিয়া বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৫ জন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে এবং ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। রাতভর হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। বৃহস্পতিবার ২৪ এপ্রিল কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গাজায় ১৮ মাস আগে ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৫১,৩০৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১৭,০৯৬ জন আহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে তুর্কি বার্তা সংস্থা আনাদোলো এজেন্সি পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের হামলায় আরও ১০৫ জন নিরীহ ফিলিস্তিনি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকে পড়ে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। এমন পরিস্থিতিতেই ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামের বেন গভীর বলেছেন, যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির আইন প্রণেতারা গাজায় খাদ্য এবং ত্রাণ
ডিপোতে বোমা হামলায় প্রয়োজনীয়তার বিষয়ে তার স্পষ্ট অবস্থানকে সমর্থন করেছেন। চলতি বছরের 19শে জানুয়ারি যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলো চাপের মধ্যে বাধ্য হয়ে দখলদার ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে, কিন্তু যুদ্ধবিরতি 2 মাসের মধ্যেই ইসরায়েল আবারও ব্যাপক হারে সামরিক অভিযান চালাতে শুরু করে। গত 18 মার্চ ভোরে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে 1928 জন নিহত এবং 5000 ফিলিস্তিনি আহত হয়েছে। এর আগে ইসরায়েল গত 2 মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে, ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। বাড়ছে উত্তেজনা, ভারত পাকিস্তান কি যুদ্ধ বাঁধবে? ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে করা ব্যবস্থা ঘোষণা করেছে ভারত। দেশটির এই হামলা নেপথ্যে পাকিস্তানকেই দায়ী করেছে। এরই মধ্যে কাশ্মীরে এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি জঙ্গি সংগঠন। সংগঠনটি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করি তৈবার একটি শাখা। ধারণা করা হয়েছে টিআরএফ এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সমর্থন রয়েছে। কাশ্মীরে হামলার ঘটনার পর গতকাল বুধবারে ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস বৈঠকে বসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর জরুরি সংবাদ সম্মেলন ডাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাংবাদিকদের ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছে, বৈঠকে সন্ত্রাসী হামলার সঙ্গে সীমান্ত পারের যোগ সাজেশ তুলে ধরা হয়। তিনি আর বলেছেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর সাফল্যের সঙ্গে নির্বাচন হওয়ার পরেই এই আক্রমণ হলো। এমন একটি সময় হামলা হলো যখন সেখানে ধারাবাহিকভাবে উন্নয়ন ও সমৃদ্ধি হচ্ছে। গতরাতে বিশেষ সংবাদ সম্মেলনে মিস্ত্রি ঘোষণা করেছেন, সন্ত্রাসী হামলায় গুরুত্ব অনুধাবন করে নিচের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। 1960 সালে সিন্ধু জলবন্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা হচ্ছে যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে এবং পাকাপাকিভাবে সীমান্ত পারের সন্ত্রাসের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে। 2 সমন্বিত আটারি চেকপোস্টে অবিলম্বে বন্ধ করে দেয়া হচ্ছে। ওই পথ দিয়ে যারা বৈধ পথে পারাপার করছেন তারা 1 মের আগেই ফিরতে পারবেন। 3 সার্ক দেশগুলোর জন্য বিনা ভিসা প্রকল্প এর অধীনে বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানি নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারবেন না। যে পাকিস্তানি নাগরিক আগেই ওই ভিসা নিয়েছেন তা বাতিল করা হলো। আগামী 24 ঘন্টার মধ্যে পাকিস্তানের সব নাগরিকদের ভারত ছাড়তে হবে। 4 দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সেদেশের প্রতিরক্ষা সেনা, বিমান ও নৌবাহিনী যে পরামর্শদাতারা রয়েছেন তাদের পার্সোনা নন গ্রাটা বলে ঘোষিত করেছে ভারত। তাদের 1 সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে। 5 দুই দেশের রাজধানীতে অবস্থিত কর্মী সংখ্যা বর্তমানে 55 থেকে কমিয়ে 1 মের মধ্যে 30-এ নিয়ে আসতে হবে। এদিকে ভারতের এমন করা সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে 24 এপ্রিল ন্যাশনাল সিকিউরিটি কমিটি জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। খাজা আসিফ বলেছেন, ভারতের আচরণ শিশুসুলভ। পাক সেনাদের বক্তব্য নিয়ে ভারতে কেন এত তোলপাড়, কি বলছেন তিনি? ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে মঙ্গলবার 22 এপ্রিল বন্দুকধারীদের গুলিতে 26 জন নিহত এবং 17 জন আহত হয়েছে। গত 2 দশকের মধ্যে ভারতে এই ধরনের একটি বড় হামলার ঘটনা ঘটল। আর এই হামলাটি ঘটে জনপ্রিয় পর্যটন এলাকায় পেহেলগাম জেলায়, যেটি হিমালয় রাজ্যে অবস্থিত। খবর এনডিটিভির। জম্মু ও কাশ্মীর পেহেলগামে এমন এক সময় হামলার ঘটনা ঘটল যখন কিছুদিন আগে পাকিস্তানের সেনাবাহিনী কাশ্মীরকে ইসলামাবাদের জীবনরেখা হিসেবে আখ্যায়িত করেছিল। গত 16 এপ্রিল ইসলামাবাদে প্রবাসী পাকিস্তানিদের আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান আসিম মুনির কাশ্মীর প্রসঙ্গে বলেছেন, আমাদের অবস্থান একেবারে স্পষ্ট। এটি ছিল আমাদের জীবনরেখা, এটি আমাদের জীবনরেখায় থাকবে। আমরা এটি ভুলব না। আমরা আমাদের কাশ্মীরি ভাইদের বিরচিত সংগ্রামে একা ফেলে রাখব না। প্রবাসী পাকিস্তানিদের ওই সম্মেলনে আসিম মুনির আরও বলেছেন, তারা আমাদের প্রতিনিধি ভুলে
গেলে চলবে না, তারাও উচ্চ ভাবনাধার এবং সংস্কৃতি ধারণ করে। সেনাপ্রধান আরও বলেছিলেন, আপনার সন্তানকে অবশ্যই পাকিস্তানের ইতিহাস জানাতে হবে। আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা হিন্দুদের থেকে ভিন্ন। আমাদের ধর্ম, রাজনীতি, ঐতিহ্য, চিন্তাধারা এবং আকাঙ্ক্ষা সবকিছুই আমাদের পাকিস্তানের ভারত থেকে আলাদা। এই বিশ্বাসের ভিত্তিতেই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল, যার ফলে 1947 সালে ভারত ও পাকিস্তানের জন্ম হয়। ভারতের সিন্ধু চুক্তি স্থগিতে পাকিস্তানে কী প্রভাব পড়বে? ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবার বন্দুক হামলায় 26 জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। খবর এনডিটিভির। এই ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে 5টি পদক্ষেপ নিয়েছে ভারত, যার মধ্যে রয়েছে সিন্ধু নদী পানি চুক্তি স্থগিত করা। 1960 সালে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিতের ফলে পাকিস্তানে এর ব্যাপক প্রভাব পড়বে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সাম্প্রতিক বছরে পাকিস্তানে পানির ব্যাপক সংকট আকার ধারণ করেছে, যার কারণে হিসেবে বলা হয়েছে জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং দুর্বল পানি ব্যবস্থাপনা। এর ফলে পাকিস্তানে ব্যাপক ক্ষতির মুখে পড়বে, আর এই ক্ষতির পিছনে দায়ী রয়েছে ভারত। পাকিস্তানের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানে এই পানি বন্টন চুক্তি থেকে বেরিয়ে আসা মানে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। বাবার ঠিকাদারি ইস্যুতে ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাইয়ের ফেসবুকে পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। এবার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে মুখ খুলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ বেলা 11টার পর ফেসবুকে দেয়া পোস্টে বাবার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। ফেসবুকে আসিফের দেয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো। প্রথমে আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত 9টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবা নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলে বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ে জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে ইস্যুকৃত একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি পোস্ট করলেন, নিউজও হলো গণমাধ্যমে, নানা আলোচনা সমালোচনা হলে তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম। আমার বাবা একজন স্কুল শিক্ষক, আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবা তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবে কনফ্লিক্টেড অব ইন্টারেস্ট। বিষয়টি বোঝার পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। বাবা হয়তো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেনি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।